সুপ্রিয় প্রথম প্রথম বর্ষ বিজ্ঞান শ্রেণীর ছাত্রছাত্রী এবং এইচএসসি 2021-এর ছাত্রছাত্রী শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ এখন আজকে আসলে তোমাদের জন্য যারা এখন প্রথম বর্ষ অতিক্রম করতে যাচ্ছ, শেষ করতে যাচ্ছ, দ্বিতীয় বর্ষ উন্নীত হবে, অর্থাৎ 2022-এর শিক্ষার্থীদের জন্য একটা সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হয়েছে এবং 2021-এর শিক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস তো অনেক আগেই প্রকাশিত হয়েছে। তো 2021 এবং 2022-এর এইচএসসি পরীক্ষার্থী ছাত্রছাত্রী অর্থাৎ শিক্ষার্থীবৃন্দের উদ্দেশ্যে উচ্চতর গণিত, হায়ার ম্যাথ ফার্স্ট পেপার, এইচএসসি 2021-2022 মডেল টেস্ট। আমি একটা মডেল টেস্ট একের এক নম্বর প্রশ্নটা আমি এখানে উল্লেখ করেছি। এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা প্রথম চ্যাপ্টারের একটা প্রশ্ন, প্রথম পত্রের, অর্থাৎ ম্যাট্রিক্স এবং নির্ণায়কেরই একটা প্রশ্নটা ছোটো, তো আমার কাছে মনে হয়েছে এটা একটু টেকনিক্যাল প্রশ্ন সহজ করলে, যখন খুব বেশি সহজ করবো তখন এই জাতীয় প্রশ্নই করে প্রশ্ন করা হবে আর কি। তো সেই জন্য আমি চিন্তা করলাম যে আগে সহজ দিয়ে আলোচনা করি, সেই জন্য এই প্রশ্নটা নির্বাচন করেছি, এই মডেল টেস্টটা নির্বাচন করেছি। তাহলে এখানে দেখো এ বি সি তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে। আমাকে বলা হচ্ছে কি, ক নাম্বার প্রশ্ন বলছে এ স্কয়ার নির্ণয় করতে হবে। তাহলে এ স্কয়ার আমরা যদি নির্ণয় করতে চাই, তাহলে আমরা ক নাম্বার প্রশ্নটা সমাধান করতে যাই। তাহলে এ ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত? এ ইজ ইকুয়াল টু দেওয়া আছে 2304। এ ইজ ইকুয়াল টু দেওয়া আছে 2304। তাহলে আমরা নির্ণয় করব এ স্কয়ার। দ্যাট মিনস এ ইন্টু এ, দ্যাট মিনস 2304। তাহলে আমরা গুণ করব দুইটা ম্যাট্রিক্সের গুণ, সারি কলাম গুণ করলে, তাহলে প্রথম সারি প্রথম কলাম, তাহলে 2 গুণ 2 প্লাস 3 গুণ 0। এবার প্রথম সারি দ্বিতীয় কলাম, তাহলে 2 গুণ 3, 2 গুণ 3, 3 গুণ 4। তাহলে প্রথম সারি দিয়ে কাজ শেষ। এখন দ্বিতীয় সারির কাজ, দ্বিতীয় সারি প্রথম কলাম, 0 গুণ 2 প্লাস 4 গুণ 0। দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, 0 গুণ 3, 4 গুণ 4। গুণের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করতে হবে, করসপন্ডিং এলিমেন্ট থেকে করসপন্ডিং, যেই সারির সাথে যেই কলাম নির্বাচন করবে, তাহলে সারির প্রথম কলামের প্রথম, সারির দ্বিতীয় কলামের দ্বিতীয়, এভাবে করসপন্ডিং এলিমেন্ট থেকে করসপন্ডিং এলিমেন্টেই গুণটা হবে, তবে চিহ্ন সহকারে গুণ হবে। তাহলে এখানে 2 দুগুণে 4, 3 0 0, তাহলে 4 হবে। এখানে 3 দুগুণে 6, 3 4 12, 12 আর 6 18 হবে। এখানে দুইটাই 0, এখানে 0, 4 4 16। তাহলে আমরা কি পেলাম? আমরা এ স্কয়ারের মান নির্ণয় করলাম 418, 0 16। এটা হচ্ছে আনসার। তাহলে ক নাম্বার প্রশ্ন থেকে তোমাদের দুটো ম্যাট্রিক্সের গুণ সম্পর্কে ধারণা জন্মাবে। তাহলে ক নাম্বারের শিকনফলটা কি ছিল? ক নাম্বার হচ্ছে কি দুইটা ম্যাট্রিক্সের, ক নাম্বারের শিকনফল ছিল কি দুইটা ম্যাট্রিক্সের, এটার শিকনফল হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের গুণ প্রক্রিয়া সম্পর্কে তোমাদের কি ধারণা লাভ করা। তাহলে এখানে তোমাদের ক নাম্বার প্রবলেমে
ঠিক আছে, দুইটা ম্যাট্রিক্সের গুণ কিভাবে করবে, তাহলে আমি দেখিয়েছি সারি কলাম গুণ। যতক্ষণ একটা প্রথম সারিটা ধরবো, তাহলে প্রথম সারি দিয়ে এই যে এখানকার প্রথম সারি দিয়ে এখানকার প্রথম কলাম, তারপরে দ্বিতীয় কলাম, এভাবে যতক্ষণ পর্যন্ত কলাম থাকবে ততক্ষণ পর্যন্ত সামনের দিকে যেতে থাকবে। কলাম শেষ, ম্যাট্রিক্স ক্লোজ করো। এবার দ্বিতীয় সারির কাজ, কলাম কলাম, ম্যাট্রিক্স ক্লোজ করো। তারপর আমি বলছি কি, এখানে করেসপন্ডিং এলিমেন্ট থেকে করেসপন্ডিং এলিমেন্ট, অর্থাৎ প্রথমের সাথে প্রথম, দ্বিতীয় সাথে দ্বিতীয়, এভাবে আর কি। তাহলে আমরা ক নম্বর প্রশ্নটা শেষ করলাম। এর মাধ্যমে আমরা দুইটা ম্যাট্রিক্সের গুণ প্রক্রিয়া সম্পর্কে আমরা ভালোভাবে জানতে পারলাম। এখন আমাকে বলা হচ্ছে কি, কে এবং এ এর মান নির্ণয় করো যেন এ বি ইজ ইকুয়াল টু আই হয়। তার মানে এখানেও কি, এখানেও এ এবং বি ম্যাট্রিক্সের গুণ। ঠিক আছে, তাহলে আমরা ক নাম্বারটা শেষ করলাম। এখন খ নাম্বারটা, তাহলে খ নাম্বারটা বলছে কি, এ বি ইজ ইকুয়াল টু আই। আই দ্যাট মিনস তোমরা বুঝতেই পারছো এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অবেদ ম্যাট্রিক্স বলা হয়। কিন্তু এটা অবেদ ম্যাট্রিক্স কত মাত্রা লিখবো, সেখানে হচ্ছে এ এবং বি প্রত্যেকেই হচ্ছে 2/2 ম্যাট্রিক্স, 2/2 মাত্রার ম্যাট্রিক্স। সেখানে আইটা আইডেন্টিটি ম্যাট্রিক্সেও 2/2 মাত্রার হবে। তাহলে মানগুলো বসিয়ে দাও। বা এ হচ্ছে 0 3, সরি এ হচ্ছে 2 3 0 4 2 3 0 4, তাহলে বি হচ্ছে হাফ কে 0 2 এ। যেহেতু এরা প্রত্যেকেই, আমরা এখানে এরা প্রত্যেকে, এটার মাত্রা হচ্ছে 2/2, দুইটা সারি দুইটা কলাম, এটার মাত্রা হচ্ছে 2/2, তাহলে এটাও 2/2 এর মাত্রার কি হবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। দ্যাট মিনস 1 0 0 1 এটা হবে। আমি জাস্ট বোঝার জন্য বললাম আর কি, ঠিক আছে, এটা না দিলেও চলবে, এটা জাস্ট আমি বোঝার জন্য বললাম। এখন গুণ করব। গুণ কিভাবে করি, আমরা একটু আগে করেছি, সারি সারি কলাম, তাহলে প্রথম সারি প্রথম কলাম, তারপর বলছি কি করেসপন্ডিং, প্রথমের সাথে প্রথম, দ্বিতীয়র সাথে দ্বিতীয়, এভাবে। তাহলে দেখো 2 এর সাথে হাফ গুণ করলে সেটা 1 হয়, বা এভাবে একেবারেই লিখো 2 ইন্টু হাফ, তারপরে কত হবে +3 ইন্টু 0, প্রত্যেকটা গুণফল যোগ হবে। তারপরে দেখো সারি কলাম, এবার দ্বিতীয় কলামটা 2 ইন্টু কে, দ্বিতীয় সাথে দ্বিতীয়, +3 ইন্টু 2a। এবার হচ্ছে দ্বিতীয় সারির কাজ। তাহলে দ্বিতীয় সারি, তাহলে 0 ইন্টু হাফ +4 ইন্টু 0, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, তাহলে 0 ইন্টু কে +4 ইন্টু 2a, 1 0 0 1, বা তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাই, এই 2 2 কাটা গিয়ে 1 থাকে, আর এটা 0 হয়, তার মানে 1 থাকে। এটা এখানে হচ্ছে এটা 2k + 6a, এখানে এটা 0 হয়ে যায়, এটা পুরোটাই 0 হয়ে যায়, এটা 0, এটা হচ্ছে 8a ইজ ইকুয়াল টু, তাহলে কত হয় এটা 1 0 0 1। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই সহজভাবে বুঝতে পারছো, এখানেও গুণের, ম্যাট্রিক্সের গুণের প্রয়োগটা এখানেও দেখা যাচ্ছে। তাহলে ম্যাট্রিক্সের গুণের প্রয়োগটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এর মাধ্যমে এখানে আমরা এখন একটা যে বিষয়টা দেখব, সেটা হচ্ছে কি, ম্যাট্রিক্সের সমতা। আমরা ম্যাট্রিক্সের সমতা, অর্থাৎ করেসপন্ডিং এলিমেন্টের সাথে করেসপন্ডিং এলিমেন্ট সমান হবে। তো আমরা আসলে অজানা রাশিগুলো চিন্তা করব। তাহলে এটার অবস্থান হচ্ছে কি, এটা হচ্ছে প্রথম সারি দ্বিতীয় কলাম, তাহলে এখানেও কি প্রথম সারি দ্বিতীয় কলামটা হিসাব হবে। তাহলে দিস ইমপ্লাইজ, এখান থেকে আমরা কি লিখতে পারবো,
ম্যাট্রিক্সের সমতা ব্যবহার করে, তাহলে 2k প্লাস 6a ইজ ইকুয়াল টু 0। তারপরে এখান থেকে আবার দেখতে পাবো কি 8a ইজ ইকুয়াল টু কত 1, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম। অর্থাৎ ম্যাট্রিক্সের সমতা হচ্ছে কি দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান। এই কথার অর্থ হচ্ছে কি বাম পাশের ম্যাট্রিক্সের করসপন্ডিং এলিমেন্টের সাথে ডান পাশের ম্যাট্রিক্সের করসপন্ডিং এলিমেন্ট পরস্পর সমান হবে। অর্থাৎ বাম পাশের ম্যাট্রিক্সের অবস্থানগত ম্যাট্রিক্সের সাথে এই ডান পাশের ম্যাট্রিক্সের অবস্থানগত ম্যাট্রিক্সের পরস্পর সমান হবে। অর্থাৎ এখানকার এই ম্যাট্রিক্সের বাম পাশের ম্যাট্রিক্সের প্রথম সারি দ্বিতীয় কলামের উপাদানের সাথে ডান পাশের ম্যাট্রিক্সের প্রথম সারি দ্বিতীয় কলামের উপাদানের কি হবে পরস্পর সমান হবে। তো বাম পাশের ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দ্বিতীয় কলামের উপাদানের সাথে ডান পাশের ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দ্বিতীয় কলামের উপাদানের পরস্পর সমান হবে। তাহলে এখান থেকে আমরা কি পাই? এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে a ইজ ইকুয়াল টু 1/8। এখানে a এর মানটা আমরা বসিয়ে দিব, এই যে মানটা পেয়েছি ইজ ইকুয়াল টু 0। এখানে কাটাকাটি করলে কত হয়? এখানে কাটাকাটি করলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 2 দ্বারা কাটলে মিনিমাইজ করলে তাহলে এখানে কি থাকে 2k ইজ ইকুয়াল টু -3/4, যেহেতু ওই পাশে 0। তাহলে এখান থেকে আমরা যেটা পাই সেটা হলো কি k ইজ ইকুয়াল টু, এটা গুণ ছিল অপর পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে সুতরাং k ইজ ইকুয়াল টু হবে -3/8। তাহলে আমরা এর মাধ্যমে আমরা k এর মান এবং কি a এর মান পেয়েছি। এটা টেকনিক্যাল একটা প্রশ্ন, তোমরা নিশ্চয়ই গুরুত্ব দিবে, গুরুত্ব সহকারে দেখবে প্রশ্নটা। তাহলে এখানে আমরা এর মাধ্যমে আমরা a এর মান জানতে পেলাম এবং কি a এর মান জানতে পারলাম এবং কি k এর মান জানতে পারলাম। ঠিক আছে, তাহলে আনসার কত হয়েছে? তাহলে আনসার হবে কি আনসার k ইজ ইকুয়াল টু হবে -3/8। ঠিক আছে, তারপরে a ইজ ইকুয়াল টু হচ্ছে 1/8। তাহলে এর মাধ্যমে আমরা খ নাম্বার প্রশ্নটা সমাধান করে ফেললাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি গ নাম্বার প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব। গ নাম্বার প্রশ্নটাও টেকনিক্যাল হলেও খুবই সহজ। এখানে বলছে কি এইচ এর মান নির্ণয় করব, শর্ত দেওয়া আছে কি এ এর নির্ণায়ক থেকে সি এ এর নির্ণায়ক, এবং যদি এইচ এর মান নির্ণয় করব শর্ত হচ্ছে কি ডিটারমিনেন্ট অফ এ ডিটি এ, তার মানে ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়াল টু যখন ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ সি হয়। এখন আমরা গ নম্বর প্রশ্নটা সমাধান করি। তাহলে প্রশ্ন মতে কি বলছে? প্রশ্ন মতে ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ সি। তাহলে ডিটারমিনেন্ট অফ এ 2 3 0 4, ডিটারমিনেন্ট ভার্টিক্যাল বার হবে ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ সি, তাহলে 6 2 -3 তারপরে হচ্ছে এইচ। তা আমরা জানি নির্ণায়ক মানে হচ্ছে 2/2 এর ডিটারমিনেন্ট হচ্ছে আড়াআড়ি গুণ, তাহলে 4 দুগুণে 8 -3 0 0 ইজ ইকুয়াল টু 6h আড়াআড়ি গুণ মাইনাস, আর এখানে হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস, নিয়মের মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এটা আগে লিখলে 6h + 6 ইজ ইকুয়াল টু 8, এটাকে লিখছি, এটা ওর পাশে লিখছি। তাহলে 6h ইজ ইকুয়াল টু 2, 8 থেকে 6 যাবে 2 হয়। তাহলে সুতরাং বা h ইজ ইকুয়াল টু 2/6, তাহলে 2 একে 2, 3 দুগুণে 6, তাহলে সুতরাং h ইজ ইকুয়াল টু 1/3। তাহলে ভেরি ইজি। তাহলে তোমরা নিশ্চয় এর মাধ্যমে বুঝতে পেরেছো প্রশ্নটা টেকনিক্যাল, ইজি, ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে। যখন
মানে আনকমন, ইজি এবং আনকমন প্রশ্ন যখন করবে তখন এই টাইপের প্রশ্ন দিয়েই তোমাকে এই টাইপের প্রশ্ন সমাধান করেই তোমাকে পেরিয়ে যেতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এর মধ্যে মডেল টেস্ট 1-এর একটা প্রবলেম আমরা সমাধান করেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, মডেল টেস্ট 1-এর 2 নম্বর প্রশ্নটা সমাধান করব আমরা। দুই নম্বর প্রশ্নটা আমি নিয়েছি শর্ট সিলেবাসের সরল রেখা চ্যাপ্টার থেকে। 2 নম্বর প্রশ্নটা এভাবে বলা আছে, উল্লেখ করা আছে, কার্তেশীয় তলে P13 একটা বিন্দু, Q51 একটা বিন্দু ও R3-1 আর একটা বিন্দু, বলছে 3টি বিন্দু। তাহলে কার্তেশীয় তলে P13, Q51 ও R3-1 3টি বিন্দু, এবং বলা আছে RF লম্ব PQ, এটা বলা আছে। একটা ফিগার দেওয়া আছে এভাবে, ও X Y আর বিন্দুটা এখানে বলা আছে 3-1, এটা RF, এটা F বিন্দু পারপেন্ডিকুলার টু PQ, P বিন্দুটা বলা আছে 1-3, তারপরে এখানে একটা বলা আছে Q বিন্দুটা বলা আছে 5-1, এটা উদ্দীপক আর কি, স্টেম। তো বলা আছে RF পারপেন্ডিকুলার টু PQ। এখন আমাকে বলছে, ক নাম্বার প্রশ্নটা বলছে F বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। F বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। খ নাম্বার প্রশ্ন বলা আছে PF রেশিও QF নির্ণয় করো। গ নাম্বার প্রশ্ন বলা আছে আর বিন্দুগামী PQ এর সমান্তরাল রেখার সমীকরণ এবং ক্ষেত্র PQR নির্ণয় করো। অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্র আর কি, PQR ত্রিভুজ ক্ষেত্র নির্ণয় করতে হবে। এই হচ্ছে আমার কি দ্বিতীয় প্রশ্নটা, মডেল টেস্ট 1-এর দ্বিতীয় প্রশ্নটা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই
মনোযোগ দিয়ে এই ক্লাসটা দেখছো। প্রথমে বলছি কি এফ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। আমরা যেহেতু দেখতে পাচ্ছি আর এফ লম্ব পি কিউ, অর্থাৎ আর এফ রেখাটা পি কিউ এর উপর লম্ব, আর এফ রেখাটা পি কিউ এফ রেখার উপর লম্ব। লম্ব হলে আমরা কি জানি, লম্ব হলে তাদের ঢাল দৈর্ঘ্যের গুণফল পরস্পর কি কি হবে, ঢাল দৈর্ঘ্যের গুণফল। দুটি রেখা যখন পরস্পর লম্ব হয় তখন ঢাল দৈর্ঘ্যের গুণফল হয় -1, সেটাও লেখা যায়। অথবা আমরা তাহলে পি কিউ, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যেটা পি কিউ রেখাটা আর এফ রেখার উপর লম্ব এবং পি কিউ রেখাকে আর এফ রেখাটি এফ বিন্দুতে ছেদ করে, সেখান থেকে বলছে এফ বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ পি কিউ রেখা এবং আর এফ রেখার ছেদবিন্দু এফ এর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তাহলে আমরা একদম সহজভাবেই পি কিউ রেখার সমীকরণ আমরা নির্ণয় করতে পারবো। দুটি সরল রেখার, দুটি বিন্দুর সংযোজক সরল রেখার সমীকরণ আমরা নির্ণয় করতে পারবো। ক নাম্বারে দেওয়া আছে, কিন্তু প্রশ্নটা একটু কি ক নাম্বারে রাখার না, একটু দীর্ঘ হবে, যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে কি, তার মানে হচ্ছে কি আমাকে নির্ণয় করতে হবে পি কিউ রেখা এবং আর এফ রেখার ছেদবিন্দু এফ বিন্দুটা কি করতে হবে, নির্ণয় করতে হবে। এখন আমরা আগে নির্ণয় করব কি পি কিউ রেখাটা। তাহলে আমরা কি জানি, দুটি বিন্দু সংযোগ, এখানে আমি নোট আকারে লিখি, এটা পরীক্ষায় লেখাটা এটা বাঞ্ছনীয় নয়, এটা জাস্ট তোমরা যেন সূত্রটা আগে তোমাদের একটু সাম্যক, দুটা বিন্দু সংযোগ রেখার সরল রেখার সমীকরণ নির্ণয়ের জন্য একটা সাম্যক ধারণা যেন তোমাদের হয়, সেটাই। এই বিন্দুটা যদি x1 y1 যদি হয়, এই বিন্দুটা যদি হয় x2 y2 যদি হয়, তাহলে এটা আমি নিলাম, এটা পি বিন্দু দিলাম, এটাকে দিলাম কিউ। তাহলে পি কিউ রেখার সমীকরণ কত হবে, তাহলে পি কিউ রেখার সমীকরণ হবে y মাইনাস y1 is equal to y2 minus y1 divided by x2 minus x1 into x minus x1। আমরা জানি সবসময় এই সরল রেখার উপরে, এই রেখার উপর যে কোনো একটা বিন্দু, একটা সমতলের দ্বিমাত্রিক সমতলের যে কোনো একটা বিন্দু কত আছে, xy একটা বিন্দু আছে, যেটা দ্বারা এই সরল রেখাটা কি, যেটাকে বলা হয় সঞ্চার বিন্দু, চলমান বিন্দু যেটাকে বলা হয়। এই জন্য এই এক্স ওয়াই বলতে এখানে যে এক্স এবং ওয়াই আছে সেটা হচ্ছে এই সঞ্চার বিন্দু বা চলমান বিন্দুটা। তো এই জন্য দুটা বিন্দু সংযোগ সরল রেখার সমীকরণের মধ্যে আমরা একটা বিন্দুকে x1 y1 হিসেবে কনসিডার করব, আর একটা বিন্দুকে আমরা x2 y2 হিসেবে কনসিডার করব। তাহলে দুটা বিন্দু সংযোগ সরল রেখার সমীকরণ হবে কি y মাইনাস y1। এই y হচ্ছে কি সঞ্চার বিন্দুর বা চলমান বিন্দুর বা লুকাস পয়েন্টের y মাইনাস y1, অর্থাৎ এখানে যে বিন্দুটা দেওয়া থাকবে সেটার প্রথম বিন্দুর খুঁটি স্থানাঙ্ক y1 ইজ ইকুয়াল টু দ্বিতীয় বিন্দুর খুঁটি স্থানাঙ্ক মাইনাস প্রথম বিন্দুর খুঁটি স্থানাঙ্ক ডিভাইডেড বাই প্রথম বিন্দুর ভুজ স্থানাঙ্ক, দ্বিতীয় বিন্দুর ভুজ স্থানাঙ্ক মাইনাস প্রথম বিন্দুর ভুজ স্থানাঙ্ক ইন্টু এক্স হচ্ছে ওই যে লোকাস পয়েন্ট বা সঞ্চার বিন্দুর এক্স মাইনাস x1 হচ্ছে কি প্রথম বিন্দুর ভুজ। এই কনসেপ্ট আমরা ব্যবহার করব। এই কনসেপ্টটা ব্যবহার করে আমরা পি কিউ রেখার সমীকরণটা নির্ণয় করব। তাহলে দেখো এটা জাস্ট তোমাদের বুঝার জন্য বুঝি। তাহলে পি কিউ রেখার সমীকরণ, তাহলে পি কিউ রেখার সমীকরণ আমরা কিভাবে পাবো, তাহলে দেখো পি কিউ রেখার সমীকরণ তার মানে এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2, তাহলে সেটা হচ্ছে y মাইনাস y1, তাহলে y1 হচ্ছে 3 ইজ ইকুয়াল টু y2 মাইনাস y1 1 মাইনাস 3 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 5 মাইনাস 1 ইন্টু x মাইনাস x1 হচ্ছে কত 1। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম,
ঠিক আছে, ওয়াই মাইনাস থ্রি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, আর এটা এখানে হয় কত, এখানে হয় মাইনাস টু ডিভাইডেড বাই ফোর, আর এটা হয় এক্স মাইনাস ওয়ান। তাহলে দুই একে দুই, দুই দুগুণে চার হয়। এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি আড়াআড়ি গুণ করলে তাহলে টু ওয়াই হয় মাইনাস সিক্স হয়, ইজ ইকুয়াল টু এখানে থাকে মাইনাস এক্স প্লাস ওয়ান হয়। তো এই পাশে নিয়ে আসলে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে কি এক্স মাইনাস এক্স এই পাশে নিয়ে আসলে প্লাস এক্স হয়, এই পাশে আগে থেকে একটা টু ওয়াই ছিল, মাইনাস সেভেন ইজ ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে পি কিউ রেখার সমীকরণ। আমাদের এখানে উদ্দীপকেই বলা আছে আর এফটা হচ্ছে পি কিউ এর লম্ব রেখা, তাইলে আর এফটা হচ্ছে কি পি কিউ এর কি লম্ব রেখা। তাহলে আমরা আর এফ রেখার সমীকরণ নির্ণয় করি। আর এফ রেখার সমীকরণ, তাহলে আমরা লম্ব রেখার সমীকরণ কিভাবে নির্ণয় করি? কোন সরল রেখার অর্থাৎ পি কিউ রেখার লম্ব রেখা হচ্ছে আর এফ রেখা, বলা আছে আর এফ লম্ব পি কিউ। তাহলে আর এফ রেখার সমীকরণ হবে এটা লম্ব রেখা। তাহলে কোন সরল রেখার লম্ব রেখা হচ্ছে কি এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ হবে। তাহলে দেখো ওয়াই এর সহগটা এক্স এর সহগের জায়গায় আসবে, এক্স এর সহগটা ওয়াই এর সহগের যাবে। এখানে এক্স এর সহগ হচ্ছে এখানে ওয়ান, তাহলে ওয়ানটা টু এর জায়গায় যাবে, টুটা ওয়ানের জায়গায় আসবে। তাহলে কত হবে, এটা টু এক্স হবে, এটা ওয়ান ওয়াই হবে। আর মধ্যখানে প্লাস, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস, যেহেতু প্লাস আছে এই জন্য মাইনাস হবে। এবং এখানে ধ্রুবক যতই ধ্রুবক থাক বা না থাক, থাকলেও আরেকটা নতুন ধ্রুবক হবে, না থাকলেও আরেকটা নতুন ধ্রুবক হবে, প্লাস একটা নতুন ধ্রুবক কে ইজ ইকুয়াল টু কত, জিরো। কিন্তু এখন দেখা যাচ্ছে এই আর এফ রেখা একটা সরল রেখার জন্য ইউক্লিডের যে স্বীকার্য, তোমরা ক্লাস সিক্সে ষষ্ঠ শ্রেণীর বইতে ইউক্লিডের স্বীকার্যগুলো আছে, বা 9-10-এর ষষ্ঠ শ্রেণীর বইতে একটা সরল রেখা হওয়ার জন্য ন্যূনতম পক্ষে কমের পক্ষে দুইটা সমরেখ বিন্দুকে সংযোগ, দুইটা সমরেখ বিন্দু থাকতে হয়। তাহলে দুইটা সমরেখ কমপক্ষে দুইটা সরল সমরেখ বিন্দু দিয়ে কি অঙ্কন করা যায়, সরল রেখা অঙ্কন করা যায়। তাহলে এখানে এই সরল রেখার উপর অসংখ্য বিন্দু আছে, অসংখ্য বিন্দুর মধ্যে একটা মাত্র দৃশ্যমান দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কত, 3-1। তাহলে এই আর এফ রেখার সমীকরণ হচ্ছে কত, এটা যা কত বিন্দুগামী, যা আর 3-1 বিন্দুগামী। তাহলে সেখান থেকে আমরা কে এর মানটা কিভাবে নির্ণয় করব? এই রেখাটা এত বিন্দুগামী, অর্থাৎ এই রেখার এক্স এর জন্য 3 বসবে, ওয়াই এর জন্য -1 বসবে। তো এক্স এর জন্য 3 বসলে এটা কত হবে, এটা 6 হবে। ওয়াই এর জন্য -1 বসলে এটা +1 হবে, প্লাস কে ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি কে ইজ ইকুয়াল টু -7। তাহলে এখান থেকে আমরা আর এফ রেখাটা কিভাবে পাই, আর এফ রেখাটা পাই 2x - y -7 ইজ ইকুয়াল টু কত, 0। তাহলে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যদি আমি সমাধান করি তাহলে আমি ছেদবিন্দুটা পেয়ে যাব। তাহলে এফ বিন্দুটা হচ্ছে কি পি কিউ এবং আর এফ রেখার কি বিন্দু, ছেদবিন্দু। তাহলে ছেদবিন্দু মানে সমাধান বিন্দু। আর সমাধান নির্ণয়ের জন্য আমরা অনেকগুলো পদ্ধতি ব্যবহার করতে পারি। সমাধান নির্ণয়ের জন্য আমরা অপনয়ন পদ্ধতি ব্যবহার করতে পারি, প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করতে পারি, যেটা সেটা আমরা ব্যবহার করতে পারি সমাধান নির্ণয়ের জন্য। ঠিক আছে, আমরা এখানে অপনয়ন পদ্ধতি ব্যবহার করব সহজভাবে। ঠিক আছে, অপনয়নও ব্যবহার করতে পারি, প্রতিস্থাপনও কি ব্যবহার করতে পারি। তাহলে আমরা তাহলে এখানে আমরা কি দেখব, পি কিউ এবং আর এফ রেখার ছেদবিন্দু হচ্ছে কি এফ বিন্দু। তাহলে পি কিউ এবং আর এফ রেখার ছেদবিন্দুই হচ্ছে কি এফ বিন্দু। তাহলে দেখো অপনয়ন মানে হচ্ছে কি অপনয়ন পদ্ধতি। তাহলে অপনয়ন পদ্ধতির এটা বাংলা অপনয়ন বললে এটা একটু কঠিন বলে মনে হতে পারে, এটা ইংরেজিটা খুব সহজ, এটা খুব সহজ, ইংরেজিটা খুব সহজ। সেটা হচ্ছে কি এলিমিনেশন মেথড, বাদ দিতে হবে, যে কোনো একটা চলককে বাদ দিতে হবে উভয় সমীকরণ থেকে। আমি যদি চিন্তা করি আমি যে ওয়াই চলকটা বাদ দিব, তাহলে ওয়াই চলক এখানে 2y আছে, এটাকেও 2y করতে হবে, তাহলে এটাকে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো x + 2y - 7 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি এটা 2y না করতে পারলে ওয়াইকে আমি বাদ দিতে পারবো না, এটাকে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 2 দ্বারা গুণ করলে এটা 4x হবে, -2y হবে,
-14 হবে ইজ ইকুয়াল টু 0। তারপরে দেখো দেখি আমি যদি যোগ করি তাহলে এটা বাদ যাবে, তাহলে 5x মাইনাস কত 21 ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাই, এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে কি x ইজ ইকুয়াল টু কত পাবো, x ইজ ইকুয়াল টু পাবো 21 ডিভাইডেড বাই 5, x ইজ ইকুয়াল টু 21 ডিভাইডেড বাই 5। তাহলে আরেকবার আমি কি x কে বাদ দিই, তাহলে y কে রাখবো এবার। তো x কে বাদ দেওয়ার জন্য এখানে x টা হচ্ছে 1, এখানে 2, তাহলে 2 করতে হবে। তাহলে 2 করলে এটাকে 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে 2x হবে প্লাস 4y হবে মাইনাস 7 দুগুণে 14 হবে ইজ ইকুয়াল টু 0। এটা তো 2x আছেই, যেহেতু বাদ দিতে হবে একই চিহ্ন থেকে বাদ দিতে হলে বিয়োগ করতে হয়, এটা বাদ যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কত, এটা 5y হয়, ঠিক আছে, এটা 5y মাইনাস 7 হয় ইজ ইকুয়াল টু 0। তাহলে সুতরাং y ইজ ইকুয়াল টু কত হবে, y ইজ ইকুয়াল টু হবে 7/5। তাহলে y ইজ ইকুয়াল টু হয় 7/5। তাহলে তোমরা তাহলে সুতরাং এফটা কত পেলাম আমরা, সুতরাং এফটা পেলাম 21/5, তারপর হচ্ছে 7/5, এফ হচ্ছে 21/5 আর একটা হচ্ছে কত 7/5। তাহলে আমরা এফ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করেছে। এখন বলছে কি পিএফ এবং কিউএফ নির্ণয় করতে বলছে, পিএফ এবং কিউএফ এর অনুপাত নির্ণয় করতে বলছে। সহজ, যেহেতু আমার এখন কি এখন এফ বিন্দুটা আমি পেয়ে গেছি। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝেছো এই বিষয়টা, কারণ এখানে জ্যামিতিতে এটা একটু বেসিক বিষয়টা ক্লিয়ার থাকতে হবে সব সময়, আমরা কখন কি করব না করব সেটার জন্য। তাহলে এর মাধ্যমে আমরা ক নাম্বারটা শেষ করেছি। এখন হচ্ছে কি বলছে কি আমাকে খ নাম্বার বলছে পিএফ রেশিও কিউএফ, অর্থাৎ এই যে পিএফ এর দৈর্ঘ্য এবং কিউএফ এর দৈর্ঘ্য